কেউ হয়তো ধর্ষিত হয়েছে, সত্যিই ধর্ষিত হয়েছে, তার তো একটা কম্পেনসেশন পাওয়া উচিত, গভর্নমেন্ট তাকে দেবে। ধরুন মিথ্যে কথা বলে না, সত্যি কথা বলে, সঠিক কথা বলে। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো আজ। গোড়ায় গন্ডগোল কি বলে ব্যাপারটা জানো সবাই। ঠিক সেই রকম আমাদের রাজ্যেও গোড়াতেই গন্ডগোল হয়ে রয়েছে। কিভাবে? ধাপে ধাপে তোমাদেরকে বল। তো মহা মুশকিল ভাই। না, একদম পুরনো কাসুন্দি খাটাবো না, তাহলে তো মুঘল শাসন, ইংরেজ শাসন নিয়েও টানাটানি করতে হয়। আমরা এখনকার পরিস্থিতি নিয়েই আলোচনা করব, আর সব দোষ যে আমাদেরই সেটা স্বীকার করব। প্রথমে আপনারা বলুন, আমরা যে সবকিছুতে এখন মমতা ব্যানার্জি এবং তার সরকারকে দোষারোপ করছি, কেন করছি? উনি কি একা নিজে এসে ক্ষমতায় বসেছেন? আমরা সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি, তাও দুবার করে। ওনার মধ্যে কিছু ভালো কোয়ালিটি দেখেছে বলেই না জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তাই আজকে মমতা ব্যানার্জি কিছু বিশেষ বিশেষ কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরবে। পুজোর দিন মানুষ হচ্ছে আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে, জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না। কি করবেন? আগেকার দিনে তো ছোট্ট ছোট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের, এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। মানুষের আজকে কোনো বাধা নয়, সবাই যে যার মতো করছে, কাজ করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, অনেক খাটতে হচ্ছে, টেনশন আছে, তাদের জগৎটা তাদের মতো করতে দিন। প্রায় 11 বছর আগেই মাননীয়া কিন্তু এই বক্তব্য জনসমক্ষে রেখেছিলেন। তখন কিন্তু এআই ছিল না। ওনার বক্তব্যে এটা স্পষ্ট যে ধর্ষণ ব্যাপারটা খুব ক্যাজুয়াল একটা বিষয়, একটা দুটো ধর্ষণের ঘটনা তেমন কোনো বড় ব্যাপার নয়। ওনারই বক্তব্যে এটা স্পষ্ট, শুনুন ভালো করে। বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না। কি করবেন? উনি মনে করেন উচিত নয়, কিন্তু কোনো কাজকে অনুচিত মনে করার পর আবার কিন্তু কোথা থেকে আসে? আরে কিন্তুর পরে কি বললেন? আগেকার দিনে তো ছোট্ট ছোট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের, এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। আগে প্রেম করলে বকা মারা হতো, এখন সবকিছুই ওপেন, তাই তাদের জগৎটা তাদের মতোই করতে দিন। ইনডাইরেক্টলি মাননীয়া রেপকে ওপেন মাইন্ডেড বিষয় বোঝাতে চেয়েছেন। মাননীয়া হয়তো সদিচ্ছা এবং অনিচ্ছার মধ্যে পার্থক্যটা ভুলে গেছেন। ঠিক বলেছেন। আমরা সবাই ওনার এই বক্তব্য শুনেছিলাম, কিন্তু তারপরেও তাই এতে ওনার কোনো দোষ নেই, আমরাই ওনাকে সিংহাসন দিয়েছি, তাই দোষটা আমাদের। কেউ হয়তো ধর্ষিত হয়েছে, সত্যিই ধর্ষিত হয়েছে, তার তো একটা কম্পেনসেশন পাওয়া উচিত, গভর্নমেন্ট তাকে দেবে। ধরুন মিথ্যে কথা বলে না, সত্যি কথা বলে, সঠিক কথা বলে। এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নাবালিকা ধর্ষিত হলে 30,000 টাকা এবং অন্যান্য ধর্ষিতারা 20,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। অত্যাচারের জেরে প্রাণহানি হলে 2 লক্ষ টাকা এবং অঙ্গহানির ক্ষেত্রে 10 থেকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাচারের সময় শারীরিক আঘাত পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে মহিলা ও শিশুদের 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শিশুরা অত্যাচারিত হলে সাহায্যের অঙ্ক 10,000 টাকা। অ্যাসিড হামলা, পাচার বা যৌন নির্যাতনের ক্ষেত্রে আর্থিক সাহায্য পাওয়া যাবে। নির্যাতিতা এবং তার পরিবারের প্রতি এখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বরাবরই খুব মায়া, তাই বরাবরই এই টাইপের ঘটনা থাকতে উনি ছড়িয়েছেন টাকার ছায়া। আগেও প্রমাণিত হয়েছে, এখনো প্রমাণিত। দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। ওনার কাছে অপরাধীকে ধরার থেকে, অপরাধ কিভাবে নির্মূল হবে সেই উপায় খোঁজার থেকে নির্যাতিতার পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়াটা অনেক সহজ। কিন্তু ওনার এই ভাবনাতেও কোনো দোষ নেই, কেন এসব জেনেও আমরাই ওনাকে মাথায় তুলেছি, তাই দোষটা আমাদের। কি খারাপ লাগছে না তো শুনে এইসব কথা? এগুলো তো চলতি কথা, কমন ল্যাঙ্গুয়েজ। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এইসব কথা বলাই যায় অন দ্য স্টেজ। West Bengal Chief Minister Mamata Banerjee. Now Didi has found herself on the back foot after she called the Prime Minister Sala. সালা আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। কোনো ব্যাপার না দিদি, এতেও আপনার কোনো দোষ নেই। এসব জেনেও আমরাই আপনাকে সিংহাসন দিয়েছি, তাই দোষটা আমাদের। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। একজন ডাক্তারকে তার নিজের কর্মস্থলে কর্মরত অবস্থায় নৃশংসভাবে রেপ এবং মার্ডার করা হলো। ক্রাইমের জায়গায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো। সাধারণ মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হলে রাজ্যের সরকার তাদের নিজেদের ব্যর্থতা এবং সত্যকে আড়াল করার চেষ্টাকে স্বীকার তো করলেনই না, বরং সারা দেশকে কিভাবে উচ্ছৃঙ্খল করা যায় তার ঘোষণা করলেন। কিন্তু তারপরেও ওনার কোনো দোষ নেই, সব দোষ আমাদের, কারণ আমরাই
জুনিয়র ডাক্তাররা যে দাবিতে ধর্নায় বসেছেন টানা 35 দিন যাবত, তারা মাননীয়ার সাথে একটি মিটিং চেয়েছিলেন, যে মিটিংটার লাইভ স্ট্রিমিং করাতে হবে, যাতে করে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা সত্যতা সামনে থাকতে পারে। কিন্তু মাননীয়া তাতে রাজি হন না, নানান অজুহাত দেখান। বাট এবার কাহিনী মে টুইস্ট। কিন্তু হঠাৎই 14ই সেপ্টেম্বর মাননীয়া ডাক্তারদের ধর্ণা মঞ্চে গিয়ে উপস্থিত হন। কি করতে? ডাক্তারদের 5 দফা দাবি মানতে, নাকি লাইভ স্ট্রিমিং এ রাজি হতে, নাকি শাসক দলের ব্যর্থতা স্বীকার করতে, নাকি রাজ্য পুলিশের গাফিলতি স্বীকার করতে, নাকি নিজের সরকারের দোষ ভুল মাথা পেতে নিতে? কোনটা? এর মধ্যে কোনোটাই না। উনি এলেন এবং উনি কি বললেন? ওনাকে সময় দেয়া হোক, উনি সাধ্যমতো চেষ্টা করবেন। আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন, আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। এখন প্রশ্ন, এখনো আপনি কি চেষ্টা করবেন? আর এতদিন আপনি কি চেষ্টা করলেন? সন্দীপ ঘোষ এক হসপিটাল থেকে ইস্তফা দিলেন, রাতারাতি ওনাকে অন্য হসপিটালে চাকরি পাইয়ে দিলেন। বিনীত গোয়েল কেউ বরখাস্ত করতে পারলেন না। আর কবে কি করবেন আপনি? আমি দুর্নীতির কোনো একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। আপনার আওতায় কোনটা পড়ে না দিদি? আপনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আর আপনিই জানেন না রাজ্যে সরকারি হাসপাতালের খবরাখবর। তাহলে কিসের স্বাস্থ্যমন্ত্রী আপনি? মানে নিজে যে ডিপার্টমেন্টের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তার ভালোটা নেবেন, আর দুর্নীতির দায়ভারটা নেবেন না। এখানেই শেষ নয়, লাস্টে উনি নরম সুরে গরম খবরও ডাক্তারদের দিয়ে দেন। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। এর মানেটা কি বুঝলেন? উনি ডাক্তারদের প্রতি সহমর্মী সমব্যথী হয়ে মোটেও ডাক্তারদের ধর্ণা মঞ্চ অব্দি ছুটে আসেননি। এই কথা বলার থাকলে উনি সেদিন নবান্নেই সেগুলো নিজে ডাক্তারদের সামনে বলতে পারতেন। এগুলো হলো পাবলিসিটি স্টান্ট। এর মাধ্যমে মাননীয়া চেলারা সমস্ত সোশ্যাল মিডিয়াতে ছড়াবে এবং দেখাবে যে তাদের মাননীয়া কতটা উদার, হাত জোর করে ডাক্তারদের অনুরোধ করছে। কিন্তু আসলে ব্যাপারটা অন্য কিছু। আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র মিনিস্ট্রিটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। একটা অচলাবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই অচলাবস্থা কাটানোর কোনো প্রকার সদিচ্ছায় শাসক গোষ্ঠী ছিল না। তারা এসেছিলেন কিছু ভিডিও ক্লিপ নেয়ার জন্য, যাতে তারা নিজেদের ইমেজ ক্লিয়ার করতে পারে। এই তো মাননীয়া বলেছিলেন যে উনি পদত্যাগ করবেন, তাহলে এখন আবার উনি কিসের সময় চাইছেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়েও যিনি বলেন রাজ্যের কোন সরকারি হাসপাতালে কি ঘটছে তা ওনার আওতায় পড়ে না। রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, গৃহমন্ত্রী হিসেবে যিনি ব্যর্থ, তার তো নিজেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। কিন্তু উনি তা করবেন না। কিন্তু এতেও ওনার কোনো দোষ নেই, সব দোষ আমাদের, কারণ আমরাই ওনাকে সিংহাসনটা দিয়েছি। আজ পর্যন্ত এমন কোন ঘটনা সিবিআই 4 দিনের মধ্যে হ্যান্ডওভার পেয়েছে? তারপরেও কেন সিবিআই এতদিন সময় লাগছে কেসটাকে সলভ করতে? তার মানে এখানে সিবিআইয়েরই গলদ আছে। এই প্রশ্ন যখন তুলছেন, তাহলে সবার প্রথমে এটা জেনে রাখুন, কোন রাজ্যের সরকার এবং তার প্রশাসন যখন সেই রাজ্যের কোনো কেস 4 দিনের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দেয়, তাহলে সেই রাজ্যের প্রশাসন এবং সেই সরকার কতটা ব্যর্থ সেটাই প্রথমত প্রমাণ করে। দ্বিতীয়ত, এত বড় বড় ঘটনাগুলো যখন 3 মাস 6 মাস বাদে সিবিআইয়ের হাতে ট্রান্সফার হয়েছিল, তাহলে এই ঘটনাটাই 4 দিনের মধ্যে সিবিআইকে ট্রান্সফার করে দেওয়া কেন হলো? তার মানে কি এই ঘটনার তথ্য প্রমাণগুলো খুব তাড়াতাড়ি লোপাট করে দেওয়া সম্ভব হয়েছিল? আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন।